আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আশরাফুন নাহার কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর পরিণতি একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। আমাদের পৃথিবী নামের এই গ্রহটিতে অনেকগুলো দেশ আছে। দেশগুলো বিশ্বের 7টি মহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে। স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেও দেশগুলোর পক্ষে একা চলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও বন্ধুত্ব, যা বিশ্ব শান্তি ও এসব দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজন থেকে বিশ্বে গড়ে উঠেছে বিভিন্ন সহযোগিতামূলক সংগঠন, যেমন সার্ক, ইসলামী সহযোগিতা সংস্থা, কমনওয়েলথ ও জাতিসংঘ ইত্যাদি। এই অধ্যায়ে এসব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন এবং বাংলাদেশের সাথে এদের সম্পর্ক বিষয়ে আমরা জানব। তাহলে আমরা মূল আলোচনায় আসি। সার্ক। সার্কের পুরো নাম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের পুরো নাম কি? দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। শুরুতে এটি দক্ষিণ এশিয়ার 7টি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত হয়। যখন শুরু হয়েছিল তখন 7টি রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল। পরবর্তীকালে আফগানিস্তান এর সদস্যভুক্ত হয়। পরবর্তীকালে কোন দেশ? আফগানিস্তান এর সদস্যভুক্ত হয়। সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অগ্রগতি সাধনের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছে। সার্ক একটি আঞ্চলিক উন্নয়ন সংস্থা। এতক্ষণ আমরা সার্ক সম্বন্ধে, সার্কের পুরো নাম, তারপরে কয়টা রাষ্ট্র নিয়ে গঠিত, পরবর্তীকালে কোন রাষ্ট্র সদস্যভুক্ত হয়, এগুলি আমরা জানলাম। সার্কের গঠন। 1985 সালের 8 ডিসেম্বরে ঢাকায় সার্কের প্রথম সম্মেলনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। কি বললাম? 1985 সালের 8 ডিসেম্বরে ঢাকায় সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা 8টি। রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আগে ছিল 7টা রাষ্ট্র, তারপরে আফগানিস্তান সদস্য হওয়ার পর আমাদের কয়টা হলো? 8টা। সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে 5টি স্তর আছে। এগুলো হলো রাষ্ট্র সরকার, প্রধানদের শীর্ষ সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, স্ট্যান্ডিং কমিটি, টেকনিক্যাল কমিটি এবং সার্ক সচিবালয়। এগুলোর মাধ্যমে সার্কের বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়ে থাকে। সার্কের কাঠামোতে, প্রাতিষ্ঠানিক কাঠামোতে কয়টা স্তর থাকে? 5টি। কি কি বললাম? রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন, 2 পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, 3 স্ট্যান্ডিং কমিটি, 4 টেকনিক্যাল কমিটি এবং 5 সার্ক সচিবালয়। এগুলির মাধ্যমে সার্কের বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়ে থাকে। সার্ক কোথায় অবস্থিত? সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। কাঠমান্ডুতে অবস্থিত। এর প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল।
প্রতি বছর সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের নিয়ে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রায় 150 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমি যে তোমাদের গঠনটা পড়ে শোনালাম সেটা তোমাদের বুঝতে কি সমস্যা হয়েছে? সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামো কয়টি? 5টি। এগুলোর মাধ্যমে কি করা হয়? সার্কের বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়ে থাকে। এখন আসো, আমি যে তোমাদের যতটুকুই পড়ালাম তার ভিতর থেকে সার্ক কি? সার্ক হলো একটি আঞ্চলিক উন্নয়ন সংস্থা। আমি যে তোমাদের আগে বললাম সেটাই। এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটি শুরুতে কয়টা রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল? 7টি। তারপরে আফগানিস্তান এর সদস্যভুক্ত হয়। সদস্য রাষ্ট্রগুলির পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অগ্রগতি সাধনের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে সার্ক কি আমরা বুঝতে পারলাম। কেন প্রতিষ্ঠিত হয়েছে? সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যে সার্ক প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত। দারিদ্র্য, নিরক্ষরতা, অপুষ্টি, জনসংখ্যার আধিক্য, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এসব দেশের দীর্ঘদিনের সমস্যা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব সমস্যা দূরীকরণ ও পারস্পরিক উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিতে সার্ক গঠিত হয়। এছাড়াও সার্ক গঠনের আরো কতগুলো সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলো কি কি? সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা, এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সংস্কৃতির বিকাশ নিশ্চিত করা, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জাতীয়ভাবে আত্মনির্ভরশীল করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, এই অঞ্চলের রাষ্ট্রগুলোর সাধারণ স্বার্থে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি করা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতার সম্পর্ক স্থাপন, অন্যান্য আঞ্চলিক সহযোগিতা সংস্থার সাথে সম্পর্ক উন্নয়ন করে সার্কের লক্ষ্য বাস্তবায়নে উদ্যোগী হওয়া, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা, দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার নীতি মেনে চলা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তাহলে আমরা সার্ক গঠনের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি কি সেগুলো জানলাম। আমাদের এশিয়ার উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন সমস্যা জর্জরিত। সমস্যাগুলো কি? দারিদ্র্য, নিরক্ষরতা, অপুষ্টি, জনসংখ্যার আধিক্য, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এসব দেশে দীর্ঘদিনের সমস্যা। এসব সমস্যা দূরীকরণ করতে হলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে সমস্যা দূর করতে হবে। এছাড়াও সার্ক গঠনের আরো কতগুলো সুনির্দিষ্ট উদ্দেশ্য আমরা বললাম। তাহলে সার্কের উদ্দেশ্যটা তোমার কি সেটা আমি আবার বলতেছি তোমাদের। সার্কের উদ্দেশ্য কি কি? সার্কের উদ্দেশ্য হচ্ছে জনজীবনের মান উন্নয়ন, আস্থা ও সমঝোতা বৃদ্ধি, যৌথ কার্যক্রমের সূচনা, অপরের সঙ্গে সহযোগিতা,
অন্যান্য আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক সংস্থার সঙ্গে সহযোগিতা এবং সার্বভৌমত্ব ও সংহতি বিধান। এই হলো আমাদের সার্কের গঠন, লক্ষ্য ও উদ্দেশ্য। এখন আমরা আসি সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক। সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক নিবিড়। বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান প্রথম সার্ক গঠনের উদ্যোগ নেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে 1985 সালে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের উদ্যোগে ঢাকায় আনুষ্ঠানিকভাবে সার্কের কাজ শুরু হয়। সার্কের উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ সার্কের বিভিন্ন কর্মকাণ্ডে বলিষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সার্কের সদস্য হিসাবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, ভারসাম্য রক্ষা, আঞ্চলিক বিরোধ নিষ্পত্তি এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিদ্যমান সংকট সমাধানে বাংলাদেশ অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কি বললাম? সার্কের সদস্য হিসাবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, ভারসাম্য রক্ষা, আঞ্চলিক বিরোধ নিষ্পত্তি এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিদ্যমান সংকট সমাধানে বাংলাদেশ অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া সদস্য দেশগুলোতে মানব পাচার রোধ, সন্ত্রাস দমন, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়ন, রোগ ব্যাধি ও দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য নানা ধরনের যৌথ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এগুলো বাস্তবায়নের মাধ্যমে সার্কের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ সার্কের উদ্যোক্তা হিসাবে বিভিন্ন কর্মকাণ্ডে বলিষ্ঠ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সার্কের সদস্য হিসাবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কি কি চালিয়ে যাচ্ছে? ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, ভারসাম্য রক্ষা, আঞ্চলিক বিরোধ নিষ্পত্তি এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিদ্যমান সংকট সমাধানে বাংলাদেশ অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া সদস্য দেশগুলোতে মানব পাচার রোধ, সন্ত্রাস দমন, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়ন, রোগ ব্যাধি ও দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য নানা ধরনের যৌথ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এগুলো বাস্তবায়নের মাধ্যমে সার্কের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। আমরা তাহলে সার্ক সম্বন্ধে বললাম, সার্কের গঠন, সার্ক গঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক। এখন আমরা আসি, আমরা যে প্রথমে পড়েছিলাম যে বিভিন্ন সহযোগিতামূলক সংগঠন যে আছে, তার মধ্যে সার্ক, তারপরে আছে জাতিসংঘ। জাতিসংঘ হচ্ছে, আমরা জানি মাত্র 25 বছরের ব্যবধানে পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে। প্রথমটি ছিল 1914 থেকে 1918 সাল পর্যন্ত এবং দ্বিতীয়টি 1939 থেকে 1945 সাল পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশ এসব যুদ্ধে জড়িয়ে পড়েছিল। কি বললাম? কত বছরের ব্যবধানে দুটি বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে? 25 বছরের ব্যবধানে। প্রথমটি ছিল কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1914 থেকে 1918 সাল পর্যন্ত,
এবং দ্বিতীয়টি ছিল 1939 থেকে 1945 সাল পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশ এসব যুদ্ধে জড়িয়ে পড়েছিল। বিশ্বযুদ্ধ দুটি ছিল মানব সভ্যতার যাত্রায় বিরাট বাধা। সেজন্য যুদ্ধের পাশাপাশি বিশ্বব্যাপী চলেছে শান্তি স্থাপনের প্রচেষ্টা। তাই প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য 1920 সালে গঠিত হয়েছিল জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস। কিন্তু বিভিন্ন দেশের স্বার্থের সংঘাতের কারণে এই সংস্থাটি স্থায়িত্ব লাভ করেনি। ফলে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীকে গ্রাস করে। এই যুদ্ধে বিভিন্ন দেশের ব্যাপক ক্ষতি হয়। আণবিক বোমার আঘাতে জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকি সম্পূর্ণ বিধ্বস্ত হয়, মারা যায় কয়েক কোটি মানুষ। আচ্ছা, আমি যে বললাম যে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য 1920 সালে গঠিত হয়েছিল কি জাতিপুঞ্জ বা লিগ অব নেশনস। তাহলে লিগ অব নেশনস কথাটি কি আমি তোমাদের বুঝাইয়া বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে 10 জানুয়ারি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লিগ অব নেশনস সৃষ্টি হয়েছিল। মূলত জাতিগত দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারী শান্তিকামী জনতা এই সংগঠনটি প্রতিষ্ঠা করে। কিন্তু লিগ অব নেশনস এর সাংগঠনিক দুর্বলতা ও অন্যান্য কারণে বিশ্ব শান্তি বিধানে তা ব্যর্থ হয়, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। মানব সভ্যতার ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে কলঙ্কিত ও বিভীষিকাময়। এই প্রেক্ষাপটে বিশ্বের তৎকালীন নেতৃবৃন্দ বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য আরেকটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। অবশেষে 1945 সালের 24 অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে, যা ইংরেজিতে লিগ অব নেশনস নামে পরিচিত। তাহলে আমরা লিগ অব নেশনস সম্বন্ধে জানলাম। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে বিশ্ববাসী শঙ্কিত ও হতবাক হয়ে যায়। তাদের মনে বিভিন্ন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দানা বাঁধে। এছাড়া তারা অনুভব করে মানব কল্যাণের জন্য যুদ্ধকে পরিহার করতে হবে। দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে হবে। ফলে 1941 সাল থেকে বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা হাতে নেয়। কত সালে? 1941 সাল থেকে বিশ্ব নেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা হাতে নেয়। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের উদ্যোগে এবং বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলাপ আলোচনার ফলশ্রুতিতে 1945 সালের 24 অক্টোবর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পরবর্তী বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় জাতিসংঘের জন্ম। তাহলে জাতিসংঘের জন্ম কেন হয়? প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপকতা এবং ধ্বংসলীলা মানুষকে যুদ্ধের প্রতি ভীতি সন্ত্রস্ত এবং শান্তির জন্য আগ্রহী করে তোলে। কাজেই গঠন করা হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান লিগ অব নেশনস। কিন্তু এর প্রাতিষ্ঠানিক সাংগঠনিক দুর্বলতা ও অন্যান্য কারণে বিশ্ব শান্তি বিধানে ব্যর্থ হয়। 1939 সালে পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পৃথিবীকে গ্রাস করে। মানব সভ্যতার ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে কলঙ্কিত ও বিভীষিকাময় ছিল।
এ দুটি যুদ্ধে মানুষের মানবাধিকার লাঞ্ছিত হয়েছে, লাখ লাখ মানুষ নিহত হয়েছেন, যার ফলে জাতিসংঘের জন্ম হয়। শুরুতে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল 50, বর্তমানে এর সদস্য সংখ্যা 193। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত। জাতিসংঘের মহাসচিব হচ্ছেন এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা। নরওয়ের অধিবাসী ট্রিগ বেলি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। বর্তমান মহাসচিবের নাম বান কি মুন। তিনি দক্ষিণ কোরিয়ার অধিবাসী। জাতিসংঘের পতাকাটি হালকা নীল রঙের, মাঝখানে সাদা জমিনের মধ্যে বিশ্বের বৃত্তাকার মানচিত্র রয়েছে। এর দুপাশ দুটি জলপাই পাতার ঝাড় দিয়ে বেষ্টিত। তোমরা বইয়ে লক্ষ্য করে দেখো। কি বললাম? জাতিসংঘের সদস্য সংখ্যা কতজন ছিল? 50। বর্তমানে এর সদস্য সংখ্যা 193। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত। জাতিসংঘের মহাসচিব হচ্ছেন মহাসচিব এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা। নরওয়ের অধিবাসী ট্রিগ বেলি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। বর্তমান মহাসচিবের নাম বান কি মুন। তিনি দক্ষিণ কোরিয়ার অধিবাসী। জাতিসংঘের পতাকাটি হালকা নীল রঙের, মাঝখানে সাদা জমিনের মধ্যে বিশ্বের বৃত্তাকার মানচিত্র রয়েছে। এর দুপাশ দুটি জলপাই পাতার ঝাড় দিয়ে বেষ্টিত। জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা রয়েছে। জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার মধ্যে ইউনিসেফ, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব মানবাধিকার কমিশন ইত্যাদি উল্লেখযোগ্য। তাহলে আমরা জাতিসংঘের জন্মটা জানলাম। জাতিসংঘ প্রতিষ্ঠার কারণটা কি? জাতিসংঘ প্রতিষ্ঠার কারণটা হচ্ছে বিশ্ব যখন দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহতা, ধ্বংসের দ্বারপ্রান্তে বিশ্ব মানবতা যখন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম, সে মুহূর্তে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। জাতিসংঘ কখন প্রতিষ্ঠিত হয়? বিশ্ব যখন দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহতায়, ধ্বংসের দ্বারপ্রান্তে বিশ্ব মানবতা যখন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম, সে মুহূর্তে প্রতিষ্ঠিত হয় জাতি। আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্ব শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার মহান উদ্দেশ্য জাতিসংঘে প্রতিষ্ঠিত হয়। বিশ্ব শান্তি ও সহযোগিতার মহান লক্ষ্যে 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। আমি তোমাদের জাতিসংঘের প্রতিষ্ঠা কত সালে লাভ করে বললাম? 1945 সালে 24 অক্টোবর। আচ্ছা, এরপর আসি আমরা জাতিসংঘের উদ্দেশ্য। জাতিসংঘের উদ্দেশ্যগুলো কি কি? বিশ্ব শান্তি ও সহযোগিতার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত জাতিসংঘের উদ্দেশ্যগুলো হলো শান্তির প্রতি হুমকি ও আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্ব শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘের উদ্দেশ্যগুলোর মধ্যে একটা হলো কি? শান্তির প্রতি হুমকি ও আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্ব শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা। 2 নম্বর হলো সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানব সেবামূলক সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা।
জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও নারী পুরুষ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা এবং আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করা। তাহলে আমি জাতিসংঘের উদ্দেশ্যগুলো তোমাদের পড়ে শোনালাম। এখন জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলোর নাম কি? ইউনিসেফ, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব মানবাধিকার কমিশন ইত্যাদি হলো জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার নাম। তাহলে আমি তোমাদের আজকে এই পর্যন্তই তোমাদের পড়ালাম। এখন আমি তোমাদের বাড়িতে পড়ার জন্য কিছু, আমি যতটুকু পড়িয়েছি ততটুকুর ভিতর থেকেই তোমাদের আমি কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও এবং তোমরা এগুলি বাসায় মুখস্থ করে রাখবে। এগুলো তোমাদের বাড়ির পড়া থাকলো। আমি তাহলে বলি, সার্ক কি? সার্কের পূর্ণ রূপ কি? সার্কের গঠন প্রণালী বর্ণনা করো। আমি তোমাদের একটু সার্ক যতটুকু পড়িয়েছি ঠিক ততটুকুর ভিতর থেকে তোমাদের আমি প্রশ্ন দিচ্ছি। এরপরে আসি জাতিসংঘ। জাতিসংঘ প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করো। লিগ অব নেশনস কথাটি বুঝিয়ে বলো। জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলো ব্যাখ্যা করো। ওই যে আমি বললাম তোমাদের জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলো কি? ইউনিসেফ, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব মানবাধিকার কমিশন, এগুলো তোমরা বাড়িতে পড়বে। এগুলো তোমাদের পড়া রইল। তাহলে আজ এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা জাতিসংঘের বিভিন্ন সংস্থা গঠন ও কার্যাবলী সম্পর্কে জানব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় পড়াশোনা করো। আল্লাহ।